আল্লাহ পাকের একটা রাজধানী আছে, এটা এক ব্যক্তির কলবে। চ্যানেল 24-এর অনুসন্ধানে অনুষ্ঠান সার্চলাইটে কালেমার জামাত নিয়ে দুটি পর্ব প্রচারের পর সংগঠনটির বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে ওঠে ধর্মপ্রাণ সাধারণ মানুষ। গত ২৬ অক্টোবর শুক্রবার জুমার নামাজ শেষে ভোলার চরফ্যাশন উপজেলার তালুকদার বাজার এলাকায় ৫ শতাধিক মুসল্লি প্রফেসর আব্দুল মজিদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলে তারা ধর্মের নামে ভণ্ডামি এবং রাষ্ট্রীয় নিয়ম কানুন না মেনে বাল্যবিয়ে ও বহু বিবাহ সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের জন্য প্রফেসর আব্দুল মজিদের ফাঁসির দাবি করেন। এখানে তারা বলতেছে যে কুলসুমবাগ মক্কা এবং আবদুল্লাহপুর জায়গা বাড়ি করছে সেটাকে বলে মদিনা। যদি কোনো লোক মারা যায় এলাকার লোক, তাইলে তারা জানাজায় অংশগ্রহণ করে না। সাধারণ জনতার বিক্ষুব্ধ মিছিলটি কুলসুমবাগে পৌঁছালে সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান মিঠু বাধা হয়ে দাঁড়ান। মিছিলে বাধা দিয়েই ক্ষান্ত হননি মিঠু চেয়ারম্যান। তিনি তার লোকজনদের দিয়ে হামলা চালিয়ে বেশ কয়েকজনকে আহতও করেছেন। কুলসুমবাগে এই ঘটনার সংবাদ সংগ্রহ করার সময় চ্যানেল 24-এর জেলা প্রতিনিধি আদিল হোসেন তপু এবং স্থানীয় সাংবাদিক অঙ্কুর রায়ের ওপরও চড়াও হয় তারা। এক পর্যায়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। একজনের বিরুদ্ধে মিছিল, অথচ আরেকজন মানে সাবেক চেয়ারম্যান মিঠু কেন বাধা হয়ে দাঁড়ালেন সেই হিসাব মেলানোর আগে তার একটা বক্তব্য শোনাতে চাই। তার বিরুদ্ধে এটা হয়তো ষড়যন্ত্র চলতেছে। মহিপুরের কথা হইলো যে হালাল খাইয়া নেককামি করতে আল্লাহ কবুল করবো। একজন লোক মদ খাইতেছে, তার মসজিদে এনে মদ খাও। অতি উৎসাহেরও একটা মাত্রা থাকে, অর্থাৎ মিঠু চেয়ারম্যান সেই মাত্রা ছাড়িয়ে তার পক্ষ নিয়েছেন। পুলিশের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও মুসল্লিদের অভিযোগ সাবেক চেয়ারম্যানের মদদেই দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়। প্রশ্ন হলো, মিঠু চেয়ারম্যান কেন প্রফেসর মজিদের পক্ষে কথা বলছেন? অবশ্য সেটিও অনুসন্ধানে বেরিয়ে এসেছে, সেটি জানাবো। তবে তার আগে এমন একজনের কাছে ফিরব যিনি সম্পর্কে প্রফেসর মজিদের জামাতা। এনামুল হক, বাড়ি ভোলার চরফ্যাশনে, পেশায় স্কুল শিক্ষক হলেও ধর্মের টানে একসময় প্রফেসর মজিদের অনুসারী হন। মেহনতে ঢোকার আগে একটা চাকরি ছিল, বিএসসি পোস্টে একটা চাকরি নিয়েছিলাম হাই স্কুলে। তারপর উনি পরামর্শ করে যে বাবুকে আমি ওখান থেকে চাকরি থেকে সরে আসি, মেহনতের পারপাসেই চাকরি বাদ দিয়েছি। এক যুগেরও বেশি সময় ধরে আস্থা আর বিশ্বাস নিয়ে কাজ চালিয়ে যান কালেমার জামাতের সাথে। খুশি হয়ে আমির সাহেব তার তৃতীয় কন্যাকে এনামুলের সাথে বিয়ে দেন। 6 সন্তান নিয়ে ভালোই চলছিল তাদের সংসার। কিন্তু এনামুলের বিশ্বাসে চির ধরে আমিরের একটি বক্তব্যে। বলছে যে যিনি আল্লাহ তিনি রসুল, তিনি আমির, জমিনে আল্লাহ হয়েছে উনি, ওনার দ্বারা সবকিছু ফায়সালা হয়। কালেমার জামাত সম্পর্কে এনামুলের বিশ্বাসের ভিত ভেঙে যায়। এর আরও একটি প্রমাণ দিলেন এনামুল হক, যেটি জানিয়েছিলেন প্রফেসর মজিদের ছেলে ইসমাইলও। মক্কা মদিনা যারা যায় এরা তো বোঝে না ওটা আসলে হজের জায়গা না। ওনার কলবটা, ওনার আত্মাটাই হলো প্রকৃত কাবা। ইব্রাহিম আলাইহিস সালাম কাবা এখানে, ওই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের কাবা এখানে, মানে উনি নিজেই কাবা। ভণ্ডামির বিষয়টি বুঝতে পেরে তিনিও এই সংগঠন থেকে বেরিয়ে যান, আর এটি তার জীবনে কাল হয়ে দাঁড়ায়। আমার বাচ্চা কাছে আসছে, তো বাচ্চা কাছেগুলো ফালে রেখে তাকে নিয়ে গেছে তাদের আওতাধীন। তো শুনি যে তারা আবার বিয়ে দিয়ে দিয়েছে, তো আমার থেকে তালাকও নাই বা তার থেকে কোনো তালাকের কোনো কাগজপত্র আমার কাছে এসে পৌঁছে নাই। মানে আপনি আপনার স্ত্রীকে? না, আমি তালাক দেই নাই। সাংঘাতিক কথা, এনামুল তালাক দেননি, অথচ তার স্ত্রীকে আরেক জায়গায় বিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, উল্টো তাকে সহ্য করতে হয়েছে আমিরের তিরস্কারও। এনামুল মেহেদী আলাইহিস সালাম মেয়ে বিয়ে করেও কামির থাকলো না, এটা ওনার বক্তব্য। কালেমার জামাতের কোনো অনুসারী আমিরের বিরুদ্ধে কথা বললে তার হাত পরীক্ষা করে ঈমান যাচাই করা হয়। ওনার মতের খেলাফ যদি কোনো সাথী পাওয়া যায় তাহলে হাত পরীক্ষা দেবে এর কলবের কি অবস্থা। এর আগে আমি সাহেব এদের কলবের অবস্থা খারাপ, এর ভিতর দাঁত জ্বালে কলব গাড়ি করে বানাই লাইছে। এটা তো টোটাল একটা ভণ্ড, টোটাল একটা ইসলাম বিরোধী একটা কার্যকলাপ চালু হয়েছে। হাত পরীক্ষার এই কৌশলে হেরে গেছেন ঝিনাইদহের রায়হান কবির শামীমও, যিনি দীর্ঘ 10 বছর এই সংগঠনের হয়ে কাজ করেছেন। ভুল বুঝতে পেরে তিনিও সংগঠন থেকে বের হয়ে যান। আমাকে না জানিয়ে অন্য লোককে দিয়ে
রমজান মাসে সে আমার ওয়াইফকে নিয়ে চলে যায়। তারা আমার ওয়াইফকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিছে, এটা আমাকে কখনো জানানোর প্রয়োজন করেনি। শুধু রায়হানের স্ত্রীকে ছিনিয়ে নিয়েই তারা ক্ষান্ত হননি, 9 মাসের শিশুটিকেও বাবা মার কোল ছাড়া করা হয়েছে। আমার 9 মাসের একটা মেয়ে সন্তান ছিল, আমার জায়গা আরেকজনকে শামীম বানিয়েছে, গিয়ে একটা সাদা কাগজে লিখে দিয়ে এসছে, এই বাচ্চা তাদেরকে দিয়ে এসছে। সবশেষে তিনি একটা আক্ষেপের কথাও জানালেন। আজ আমার ওই বাচ্চার বয়স প্রায় 7 বছর, আমার সাথে তার কোনো যোগাযোগ নেই। একটা রিক্সা চালকের বাড়িতে লালন পালন হচ্ছে, সে তার মাকেও পেল না, বাবাকেও পেল না, পরিচয় হারা হয়ে গেল। মানুষ সামাজিক জীব হলেও প্রফেসর মজিদের আস্তানার সমাজ বাস্তবতা ভিন্ন প্রকৃতির। আমরা তার কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরব, দেখাবো কালেমার জামাতের সমাজ বাস্তবতা। এবার যাব এমন এক ভুক্তভোগীর কাছে যিনি দীর্ঘ 18 বছর সংসার করলেও স্ত্রীর অধিকার থেকে বঞ্চিত। নাম ফরিদা বেগম, বয়স আনুমানিক 40 বছর, বাড়ি ভোলার চরফেশনে। 4 সন্তানের এই জননী স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি না দেয়ায় অমানবিক নির্যাতনের শিকার হন। আমি সব বিবাহ করবো, আমি বিবাহ করব, আমি কিছু না, আমি কখনো বিবাহ করাবো না, কারণ আমার 3-4টা বাচ্চা আছে, আমি ওদেরকে নিয়ে চলাফেরা করতে তো আমার সমস্যা হয়ে যাবে। সত্যিই তো, আমির দ্বিতীয় বিয়ে করেছেন মানে তাকেও সেই পথে যেতে হবে। তাই কন্যার বয়সী এক কিশোরীকে বিয়ে করেন ফরিদার স্বামী ইউনুস। হ্যাঁ, আমি সব বিবাহ করছে, করার পরে হে নিজে বিবাহ করছে, আরেকটা বিয়ে করছে। জি, বিবাহ করছে যে ভাই আমার খুব অত্যাচার করছে। স্বামীর নির্যাতনের শিকার হয়ে ধর্ণা দিয়েছিলেন কালেমার জামাতের আমিরের কাছে, কিন্তু সেখানে কোনো প্রতিকার পাননি ফরিদা। মেয়ের কষ্ট সহ্য করতে না পেরে বৃদ্ধ বাবা তাকে বাড়িতে নিয়ে আসেন। খারাপ লাগতেছে, কি করবো, করার তো কিছু না। এদের নাতি আছে, নাতিনিকে আছে, লেখাপড়া করায়, সব আমার মাথার উপরে আর কি। অনুসন্ধান বলছে কালেমার জামাতে বহুবিবাহ একটি স্বাভাবিক ঘটনা। এই সংগঠনে যুক্ত হয়ে আমিরের নির্দেশে বহুবিবাহ করেছেন শতাধিক অনুসারী। এর মধ্যে প্রফেসর মজিদি বিয়ে করেছেন 3টি, কেউ কেউ আবার 5টি বিয়েও করেছেন। বহুবিবাহের কারণে তালাকপ্রাপ্ত নারীর সংখ্যাও কম নয়। এদের মধ্যে কয়েকজন আত্মহত্যাও করেছেন। গড়ে প্রত্যেক পরিবারে 4 থেকে 5 জন করে সন্তান রয়েছে। এই সংগঠনের সবচেয়ে নাজুক পরিস্থিতিতে জীবনযাপন করছে নারী এবং শিশু কিশোররা। পড়ালেখা করি, ব্যবসা করি। কিসের ব্যবসা করেন? এই বিভিন্ন স্টেশনারি মাল, স্যানিটারি মাল। বহু বিবাহের কারণে অপরিকল্পিতভাবে সন্তান জন্মদান সেখানকার নিত্য নৈমিত্তিক ঘটনা। এখানেই শেষ নয়, স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত এসব শিশু দত্তক দেওয়ার নাম করে বিক্রি করার অভিযোগও রয়েছে। আমার এত সুন্দর ফুটফুটে বাচ্চাটাকে আমি দিয়ে দিছি, তার উপরে টাকা নিছে, আমি তো টাকার বিনিময়ে দেইনি। এটা আমি স্রেফ আল্লাহর জন্য একটা কষ্ট কুরবানি করছি। আমি এই বাচ্চাটা আনার জন্য প্রায় 5,000 টাকা ওদেরকে দিতে হয়েছে। তো এই কথাটা শুনে আমার খুব কষ্ট লাগলো, কিরে আমি আমার বাচ্চাটা দিয়ে দিলাম, তারপর আবার আমি জানি না ওনারা টাকা নিল। রাষ্ট্রীয় আইনে বাল্যবিবাহ দণ্ডনীয় অপরাধ হলেও আমাদের অনুসন্ধান বলছে কালেমার জামাতের আমির প্রফেসর আব্দুল মজিদ 63 বছর বয়সে বিয়ে করেছেন 12 বছরের এক কিশোরীকে। আমার জীবন যৌবন কিছু দিকে এরা তাকাইলো না। হ্যাঁ, আমার স্বামীর 63 বছর বয়স, সেখানে আমার 12 বছর বয়স, এটা একটা মেয়ের জীবন এভাবে ধ্বংস করে দেওয়া। যিনি কথা বলছেন ইনিই হচ্ছেন প্রফেসর মজিদের স্ত্রী আকলিমা ওরফে মরিয়ম। আপনার কি মতে বিয়ে হয়েছে না মতে? যে না, আমি জানতামই না যে আমার বিয়ে হয়েছে। ছোট 12 বছর একটা মেয়ে, সে কি জানে কি? আবার আমি 3 ঘন্টা বসেছিলাম। ইসলাম ধর্মে পাত্রপাত্রীর সম্মতিতে বিয়ের কথা বলা হলেও এখানে সেটা করা হয়নি। এমনকি আকলিমার বিয়ের খবর জানতেন না তার বাবাও। এরা ষড়যন্ত্র করে আমারে না জানাইয়া বিয়া দিয়ালায়, বিয়া দেওয়ার 17 দিন পর আমাদের খবর পাঠায়। কন্যার অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ের শর্ত পূরণ হয় না, যেটা জানিয়েছিলেন কালেমার জামাতের আমির প্রফেসর আব্দুল মজিদ নিজেই। এই মেয়েটা কি রাজি আছে না আছে, এইটার একজন তার যে অলি হিসাবে, তারা বাপ হোক বড় ভাই হোক, কইতে বলছে আমার বোন বা আমার মেয়ে রাজি আছে। নিজের মতো করে ধর্মের ব্যাখ্যা যেমন দেন, তেমনি নতুন কৌশলে আইনও বানান প্রফেসর আব্দুল মজিদ।
তার এই বিবাহকে আস্তে আস্তে এটাকে শক্তিশালী করার জন্য, যাতে জনগণ এটা শুনে খারাপ ধারণা না করে, এই জন্য আমাদের 20-30 জনের আবার দ্বিতীয় বিবাহ করাইল। যিনি কথা বলছেন তিনি প্রফেসর মজিদের বড় মেয়ের জামাই কামাল হোসেন। দীর্ঘ 25 বছর কালেমার জামাতের জিম্মাদার ছিলেন। আমিরের এক কথাতেই ভেঙে দিয়েছেন 2 যুগের সংসার। জিজ্ঞাসা করলাম যে আপনি কি আপনার মেয়েকে তালাক দেওয়ার জন্য বলছেন? হ্যাঁ আমি বলছি, আমি তার পরামর্শ দিয়ে দিছি, তোরা সংসার ভাঙিয়ে হলা। বাবা মায়ের সংসার ভাঙার কাহিনী করুণ হলেও ছেলে সালমানের কথাই মনে হলো যেন এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা। আমার মাকে 20 বছর বয়সে একটা ছেলের কাছে বিয়ে বসছে, তারপর ওই ছেলেকে ছেড়ে তারপরে এক ডক্টরের কাছে বিয়ে বসছে, সেটাও এখন মনে হয় নাই। অনায়াসে বলতে পারলেও তার জীবনটা যে লক্ষ্যহীন সেটা পরিষ্কার করলেন পরের কথাতেই। আর আমাদের তো পড়ালেখার কোনো ইয়েটাও হয় নাই। উনি বলছে যে পড়ালেখা করে কী হবে, আল্লাহ আল্লাহ হইলে লাভ হবে। তো এই হিসাবে আমাদের জীবন একবারে সুতার উপরে উঠাই দিছে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড যার ভেঙে যায় তার জীবন হয় সুতাহীন ঘুড়ির মতো। সালমানের মতো ঘটনা শুধু তার জীবনের একার নয়, এটি হচ্ছে প্রফেসর মজিদের আস্তানার মূল চিত্র। এবার এমন একজনের সাথে কথা বলবো যিনি লক্ষ্য ঠিক করেও সহায় সম্বল হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এই ব্যক্তির নাম জয়নাল আবেদিন। কর্মজীবনে ছিলেন একজন গাড়ির চালক। সারা জীবনের সঞ্চিত অর্থ দিয়ে একটা বাড়ি কিনেছিলেন রাজধানীর কামরাঙ্গীর চরে। কিন্তু নগরের কোলাহলে তার অবসর সময়টা আর কাটছিল না, তাই সবকিছু বেচে দিয়ে চলে যান ভোলার চর ফ্যাশনে, যাকে বলে নারীর টানে বাড়ি ফেরা। আমি মসজিদ ভিতরে ঘর বাড়ি করিয়া এনেই থাকমি, এনেই মরমি, এনে আমার গোরস্থান হইব, সারা জীবন আমি একটা ন্যাক আমল পাইমু। কুলসুমবাগে প্রফেসর আব্দুল মজিদের শরণাপন্ন হন জয়নাল। শুরুর দিনগুলো ভালোই চলছিল। এর মাঝে হুট করেই তার একমাত্র ছেলে হারিয়ে যায়। সন্তান হারানোর শোকে স্বাভাবিক চিন্তা চেতনাও হারিয়ে ফেলেন জয়নাল। আর সেই সুযোগটি কাজে লাগান প্রফেসর আব্দুল মজিদ। কিন্তু এই তারা আমার মাথা খারাপ অবস্থায় আমার কাছে মসজিদ জন্য 40%, কলমা জামাতের 40%। আমার তো কোনো উজ্ঞান কিছু ছিল না। মৌলানা শেখা আপনার ছেলেটা এরই গুজে রাখছে, সরে রাখছে আপনার এটা নেওয়ার জন্য। জয়নালের এই অভিযোগের বিষয়ে কথা হয় প্রফেসর মজিদের সাথে। উনি আমারটা মিথ্যাটা কয়, এই জমিটা উনি কিনছে। আমি জমিন কিনলাম, মিরু চেয়ারম্যান আমি জিজ্ঞাসা করি আপনি গিয়া যে আপনি কি জমিন এটা প্রসাদ সাহেবের কাছে বিক্রি করছেন না ওই জনামলার কাছে বিক্রি করছেন। মিঠু চেয়ারম্যান মুসল্লিদের মিছিলে কেন বাধা হয়ে দাঁড়িয়েছেন যেন তারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে প্রফেসর মজিদ যাই বলুন না কেন, দলিলপত্র বলছে জয়নাল আবেদিন 2008 সালে 80% জমি কেনেন মিঠু চেয়ারম্যানের ভাই এনায়েতুল্লাহ সবুজের কাছ থেকে। 2011 সালে জয়নালের কাছ থেকে সেই জমি মসজিদের মোতোয়াল্লি সেজে দলিল করে নেন প্রফেসর মজিদ। তো রাত্র 1টার দিকে মিটি চেয়ারম্যান আইসে, কালমা জামাতের জন্য 5 ঘন্টা দেন, 5 ঘন্টা মানে 40%, আর মসজিদের জন্য 40% দেন, কোনো সমস্যা নেই, আমি আছি। পরিষ্কার বোঝা যাচ্ছে মিঠু চেয়ারম্যানের সাথে প্রফেসর মজিদের গোপনে যোগাযোগ রয়েছে, যার কারণে প্রফেসর মজিদের পক্ষে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন মিঠু চেয়ারম্যান। তার একটা প্রমাণও পাওয়া গেল। আনোয়ার কাছে মলকে বলতে আছে ওই জায়গাটা বিক্রি হয়ে গেছে, কে কিনছে? মিঠু চেয়ারম্যান। তা আমরা দেখছেন মামা আমি সাহেব মিঠু চেয়ারম্যানের কাছে জায়গাটা বিক্রি করে মিঠু চেয়ারম্যানের হাত করে রাখলো আর কি। কথায় আছে স্বার্থ ছাড়া কেউ এক পাও নড়ে না। হয়তো মিঠু চেয়ারম্যানের বেলাতেও এর ব্যতিক্রম নয়। এবার যাব প্রফেসর মজিদের কথিত হিজরতের গল্পে। অর্থাৎ প্রফেসর মজিদ কুলসুমবাগ থেকে হিজরত করে আবদুল্লাপুরে রয়েছেন। জানাবো তার হিজরতের নেপথ্য ঘটনা। আগে কুলসুমবাগ উনি ছিলেন, এখন দীর্ঘ কয়েকদিন হয়েছে, কয়েক মাস হয়েছে যে উনি এখন আবদুল্লাপুরে অবস্থান করতেছেন ওনার শ্বশুরবাড়িতে। হিজরত ইসলাম ধর্মে ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত হলেও প্রফেসর মজিদের কথিত হিজরতের কারণ অনুসন্ধানে বেরিয়ে এসেছে। আমরা যতটুকু জানি যে ওনার বউর কথা অনুযায়ী উনি আবদুল্লাপুরে চলে আসছে, কোনো হিজরত টিজরত কিছু না। এগুলো উনি একটা মানুষকে সাজানোর জন্য, বলানোর জন্য। বিষয়টি আরো পরিষ্কার করতে কথা বলেছি প্রফেসর মজিদের সাথে। ভাই অল্প দুঃখে একটা মানুষ শ্বশুরবাড়ি গিয়া থাকে না। ধর্মের মোড়কে এটা যে প্রফেসর মজিদের কৌশল তা তো পরিষ্কার। ফিরে যাব কালেমার জামাত নিয়ে অনুসন্ধানের দ্বিতীয় পর্বের সেই
কথিত কলভাজিরের দৃশ্যে। ইসলামে কলভাজিরের কোনো ভিত্তি না থাকলেও কালেমার জামাতের আমিরের কাছে এটা একটি স্বাভাবিক ঘটনা। নবীদের মধ্যে সব নবীরা আইয়ে, শুধু রসুল সাহেব আয় না। এখানে যত এই আমেরিকার যত বড় নেতারা তারাও আইয়ে, আমি যদি এখন ডাক দিই দেখবেন সে একেবারে সে ইংরেজিতে কথা বলবে। ঘটনার এখানেই শেষ নয়। প্রফেসর মজিদ শুধু মৃত ব্যক্তির কল হাজির করেই ক্ষান্ত হননি, জীবন্ত মানুষের কলব হাজির করছেন অনায়াসে, বলে দিচ্ছেন মনের সব খবর। শেখ হাসিনা এটা কয় যে আপনাদের সাজিকে দেখলে আমার খুব মানুষের খুব শান্তি লাগে। খালেদা জিয়া এমনি বর্তমান আইয়া অনেক সময় কইতো যে আমি এই আমার জেলে দিছে আমি সব আপনি একটু দোয়া করলেন না। কলভাজিরের এই বিষয় ভণ্ডামি নাকি অলৌকিক ক্ষমতা? যাই হোক, প্রফেসর মজিদের এমন সব কর্মকাণ্ড বিশ্বাস করেই ঘর সংসার ছেড়েছেন শত শত মানুষ, নিঃস্ব হয়েছেন অনেকেই। ওখানে প্রথম শুরুই হলো পুরা জান পুরা মাল, এবং ওই আল্লাহবাক জানমালের বিনিময়ে জান্নাতকে খরিদ করে নিয়ে গেছে। এইভাবে তারা বললেই শুরু থেকেই মনে করেন আমার ঘর বাড়ির যত আসবাবপত্র, টাকা পয়সা, এগুলো পর্যায়ক্রমে নেওয়া শুরু করছে। ধর্মের নামে যুগ যুগ ধরে বিভিন্ন সংগঠন বা মতবাদ প্রতিষ্ঠিত হয়েছে। এর কিছু বিশ্বজোড়া খ্যাতি পেয়েছে, আবার কিছু তাদের কার্যকলাপের কারণে কলঙ্কিত হয়েছে। কালেমার জামাত নিয়ে সার্চলাইটের 3 পর্বের অনুসন্ধানে আমরা তাদের কর্মকাণ্ড তুলে ধরার চেষ্টা করেছি। এর ভালো মন্দ যাচাইয়ের সিদ্ধান্তও আপনাদের। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।